ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ। নমস্কার। আমি বন্ধু অরিন্দম শ্রী অরবিন্দের জীবনীর পঞ্চম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এবং পূর্বের ভিডিওগুলো দেখেননি, তাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেওয়া আছে। আপনারা সেখান থেকে আগের পর্বগুলো দেখে নেবেন। এবং আপনাদের কাছে অনুরোধ, আমার এই বন্ধু অরিন্দম চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শ্রী অরবিন্দের জীবনীকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এবং আপনাদের। কারণ শ্রী অরবিন্দের জীবনী সম্বন্ধে নতুন প্রজন্মের ধারণা খুবই ঝাপসা। তাই এই ভিডিওটিকে যত পারুন শেয়ার করুন এবং শ্রী অরবিন্দের ভাবনা এবং নীতি আদর্শকে সবার মধ্যে ছড়িয়ে দিন। শীতের গভীর রাত্রি, বাইরে নিস্তব্ধ জমাট অন্ধকার। রাজপ্রাসাদ থেকে সকল প্রকার রুদ্ধ ঘরে আলো নেভানো, সকলেই গভীর নিদ্রায় মগ্ন। একটিমাত্র গৃহের উন্মুক্ত বাতায়ন পথে ঈষৎ আলোর রশ্মি দেখা যায়। সেই শীতের রাতে নিস্তব্ধ প্রহরে একটি কম্বল গায়ে নিবিষ্ট চিত্তে পড়ছেন জ্ঞান তপস্বী শ্রী অরবিন্দ। পড়ছেন তিনি রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা। পড়ছেন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, পড়ছেন বিবেকানন্দের ভাববার কথা, পড়ছেন আর ভারতের শত শতাব্দীর ইতিহাসের অন্ধকার অরণ্যের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। পড়ছেন বর্তমান ভারতের ইতিহাস, ইংরেজ শাসনের অধীনে ভারতের ম্লান ইতিহাস, অবাধ শোষণের ইতিহাস, নির্মম লুণ্ঠনের ইতিহাস। পড়ছেন আর ভাবছেন, এই কি ভারতের নিয়তি? পড়ছেন আর একটির পর একটি প্রবন্ধ লিখছেন। বলিষ্ঠ তার ভাষা, অগ্নিক্ষরা তার ভাব আর সুর। সেই ভাব, সেই সুর আর সেই ভাষা মনের মধ্যে জাগিয়ে তোলে নতুন আশা, নতুন প্রেরণা। ইন্দুপ্রকাশ কাগজে অগ্নিগর্ভ সেই রচনা ভারতের শিক্ষিত সমাজের দৃষ্টি আকর্ষণ করল। দৃষ্টি আকর্ষণ করল মহারাষ্ট্রের কেশরী বালগঙ্গাধর তিলকের। দৃষ্টি আকর্ষণ করল ভারতের জাতীয় কংগ্রেসের। আর দৃষ্টি আকর্ষণ করল দেশের শাসকবর্গের। বেশি দিন আর লেখা চলল না সেই কাগজে। সম্পাদক দেশপাণ্ডে এমন বিপ্লবাত্মক রচনা আর প্রকাশ করতে সাহস পেলেন না। এখানে একটু ইতিহাসের কথা বলি। সন 1885 আমাদের জাতীয় কংগ্রেসের জন্ম হয়। সারা ভারতে সেই আমাদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। আশা আকাঙ্ক্ষা জানাবার সেই আমাদের প্রথম মঞ্চ। কিন্তু এর প্রথম 10 বছরের ইতিহাস আবেদন নিবেদনের ইতিহাস। শাসকবর্গকে ভালো কথায় নরম সুরে দেশের দুঃখ বলার ইতিহাস। রাজদরবারে শুধু নিষ্ফল প্রার্থনা নিবেদন করার ইতিহাস। বড়দায় এসেই ইন্দুপ্রকাশ কাগজে অরবিন্দ সেই সমস্ত রাজনৈতিক প্রবন্ধ লিখতেন, তার ভেতর দিয়ে কংগ্রেসের প্রবীণ নেতাদের এই রকম মনোভাব তীব্র নিন্দা করতেন তিনি। যুক্তি যেমন জোরালো ভাব, তেমনি অগ্নিগর্ভ। গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরাজি, ফিরোজ শাহ মেটা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মদন মোহন মালব্য, মহাদেব রানাডে, রমেশচন্দ্র দত্ত, ভূপেন্দ্রনাথ বসু এরাই ছিলেন তখনকার নেতা। কিন্তু নামেই তাঁরা নেতা। সাহস করে স্বাধীনতার কথা, দেশ থেকে ইংরেজকে তাড়াবার কথা বলতেই পারতেন না তারা। শুধু কাঁদুনি গেয়ে আর আবেদন নিবেদন করেই তারা কংগ্রেসের নীতি পরিচালনা করতেন। বছরে একবার বড়দিনের সময় তারা মিলিত হতেন, কিছু প্রস্তাব তুলতেন মঞ্চ থেকে। সেখান থেকে তারা তোপ দাগতেন, তা ছিল একেবারেই ফাঁকা আওয়াজ। তাতে শাসকবর্গ কিছুমাত্র বিচলিত বোধ করতেন না। এই মনোবৃত্তির পরিবর্তন দরকার। তা নইলে সত্যিকারের স্বাধীনতা আসবে না। সেদিন
শতাব্দীর সেই শেষ প্রহরে এই কথা বুঝেছিলেন অরবিন্দ ঘোষ, বুঝেছিলেন বিপিনচন্দ্র পাল, বুঝেছিল আরও একজন, তিনি বালগঙ্গাধর তিলক। কংগ্রেসের নরমপন্থী ও আবেদন নিবেদনে বিশ্বাসী নেতারা তিলক, বিপিনচন্দ্র, অরবিন্দকে আমলই দিতেন না। এই সঙ্গে এদেরই মতন আর একজনের নাম উল্লেখ করতে হয়, তিনি পাঞ্জাবের লালা রাজপত রায়। এরা প্রত্যেকেই ছিলেন শাসক ইংরেজের চক্ষুশূল। এরা স্বাধীনতার কথাটা খুব চড়াশুড়েই বলতেন, কিন্তু কংগ্রেসের তাতে তখনও চোখ ফোটেনি। তিলক আর অরবিন্দ নবীন ভারতের দুটি উন্নত আলোকস্তম্ভ। ইন্দুপ্রকাশ পত্রিকায় লেখা অরবিন্দের প্রবন্ধই তাঁকে তিলকের কাছে করে তুলেছিল পরম শ্রদ্ধার পাত্র। যদিও দুজনের মধ্যে বয়সের যথেষ্ট ব্যবধান ছিল, অরবিন্দর চেয়ে তিলক বয়সে অনেক বড় ছিলেন। মহারাষ্ট্রের এই বর্ষিয়ান জননায়ককে গভীর শ্রদ্ধা করতেন অরবিন্দ। এর কণ্ঠে প্রথম উচ্চারিত হয়েছিল স্বরাজ আমার জন্মগত অধিকার। তিলক আর অরবিন্দ, মরাঠি আর বাঙালি, ভারতের স্বাধীনতা ইতিহাসের এই দুই দুরন্ত শক্তি সেদিন মিলিত হয়েছিল সমমর্মিতার জন্য। দুজনেরই জীবন যেন গীতার সুরে বাঁধা ছিল। ভারতের জীবন সংহিতা গীতার বাণীর ভেতর দিয়েই সেদিন মরাঠি তিলকের সঙ্গে মিলিত হয়েছিল বাঙালি অরবিন্দ। এর অনেক দিন বাদে সন 1905 সালে বাঙালির সঙ্গে মরাঠির মিলনের রাঙা রাখি বাঁধা হয়েছিল এক মহোৎসবের ভেতর দিয়ে। সে কথা পরে বলব। একইভাবে একনিষ্ঠ তপস্বীর মতন শ্রী অরবিন্দের জীবনের 13টা বছর কেটেছিল বড়দায়। এই 13 বছরের নিঃশব্দ সাধনায় তিনি অনেকখানি অগ্রসর হয়েছিলেন স্বাধীনতার দুর্গম পথে। বাইরে থেকে দেখে তা বোঝার উপায় ছিল না। এমনই সময় ভারতের পূর্ব প্রান্তে বাংলায় এক বিরাট জনজাগরণ আসন্ন হয়ে আসছিল। জাগরণের সেই উদ্দাম স্রোত দূর থেকেই একদিন টেনে নিয়ে এসেছিল শ্রী অরবিন্দকে বাংলার কর্মক্ষেত্রে স্বদেশী আন্দোলনের প্রথম প্রভাতে। ওইদিকে এই নীরব মানুষটিও আরও একটি পদক্ষেপ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। সন 1899 সাল এপ্রিল মাস, স্থান দেওঘর। প্রকাণ্ড একটা বাড়ি, বাড়িটার চারিদিকে বাগান, বাগানে নানা রকম ফুল ও ফলের গাছ। সকালবেলায় বারান্দায় দুটি চেয়ারে বসে আছেন দুজন লোক, তারা গল্প করছেন। তাদের মধ্যে একজন 80 বছরের বৃদ্ধ, অপরজন 27 বছরের যুবক। বৃদ্ধটির নাম রাজনারায়ণ বসু আর যুবকটির নাম অরবিন্দ ঘোষ। বরোদা থেকে গরমের ছুটিতে অরবিন্দ এসছেন দেওঘরে তার দাদামশায়ের সঙ্গে দেখা করতে। দুজনে বসে গল্প করছেন হিন্দু সভ্যতা, হিন্দুর সংস্কৃতি আর ধর্ম নিয়ে। অরবিন্দ প্রশ্ন করছেন, আচ্ছা দাদু, হিন্দু ধর্মের মর্ম কথাটা কি, এক কথায় বুঝিয়ে দেবে? রাজনারায়ণ, ঈশাবাস্যমিদং সর্বং যৎ কিঞ্চিৎ জগতাং জগৎ। বুঝলি অর? এর মানে মানুষের মধ্যে ঈশ্বরকে দর্শন করাই হিন্দু ধর্মের পরম সত্য। এ সত্য পৃথিবীর আর কোনো ধর্মে নেই। অরবিন্দ জিজ্ঞাসা করছেন, ধর্মে নেই কিন্তু সাহিত্যে আছে। মোতারলিঙ্কের রচনায় পড়েছি, টু লার্ন টু লাভ ওয়ান মাস্ট ফার্স্ট লার্ন টু সি। রাজনারায়ণ, ঠিক কথাই তো, যার দৃষ্টি আছে সেই শুধু ভালোবাসতে পারে। শ্রী অরবিন্দ, বাংলায় এখন এমন কেউ আছেন যার কাছে এই আদর্শটা সব থেকে বড়? রাজনারায়ণ, বারান্দায় দেয়ালে টাঙানো একখানা ছবির দিকে আঙুল দিয়ে দেখিয়ে, হ্যাঁ ওই তো, তোর সামনে দাঁড়িয়ে আছেন। অরবিন্দ চোখ তুলে ছবিটার দিকে তাকালেন। ইনি কে? রাজনারায়ণ, স্বামী বিবেকানন্দ। অরবিন্দ, ইনিই স্বামী বিবেকানন্দ? আচ্ছা দাদু, তুমি একে দেখেছ? রাজনারায়ণ, হ্যাঁ, এই তো গেল বছর
আমার এইখানে তিনি এসেছিলেন, 3 দিন ছিলেন, বারান্দার ওই কোণটায় থাকতেন, নিজের হাতে রান্না করে খেতেন। অরবিন্দ, আমার তাকে একবার দেখতে ইচ্ছা করে, কিন্তু ভালো বাংলা জানি নে, লজ্জা করে। তিনি এখন কোথায়? রাজনারায়ণ আমেরিকায় বেদান্ত প্রচার করে এখন তিনি ইংল্যান্ডে গেছেন। জানিস বাঙালির বহু জন্মের পুণ্যফল এই বীর সন্ন্যাসী বিবেকানন্দ। মানুষ তো নয়, যেন একটা পঞ্জীকৃত তেজ, একটা জ্যোতি, একটা শক্তি। বাংলায় এমন লোক আগে দেখিনি, আগে জন্মায়নি। শ্রী অরবিন্দ, দাদু, এর বিষয়ে আমায় কিছু বলো। রাজনারায়ণ, শুনবি তার কথা? অরবিন্দ, বলো। তবে তার লেখা আমি কিছু পড়েছি, কিন্তু জানতে ইচ্ছা হয় ভারতের আধ্যাত্ম জগতে আর সব মহাপুরুষের থেকে এর পার্থক্যটা কোথায়? রাজনারায়ণ, ইতিহাস ও সমাজবিজ্ঞানে সুপণ্ডিত এই সন্ন্যাসী। কেবল কবির ভাবাবেগ দিয়ে স্বজাতিকে ভালোবাসেননি। ভারতের পুনরুত্থানের সম্বন্ধে তার মনে লেশমাত্র সংশয় নেই। সন্ন্যাসী হলেও তিনি বিশ্বাস করেন না যে একের সাধনায়, একের যোগবলে অনেকের উন্নতি সম্ভব। সমষ্টির দ্বারা সমষ্টির মুক্তি, এই তো তার সাধনা। বলতে বলতে বৃদ্ধ রাজনারায়ণের চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আবার বললেন, তিনি সমস্ত ভারতবর্ষ ঘুরে বেরিয়েছেন, স্বচক্ষে দেখেছেন দীন দরিদ্র অজ্ঞদের কিভাবে পদদলিত করে রেখেছে উচ্চবর্ণের হিন্দুরা। তাই ইনি তাদেরকে চাবুক মেরে 5 বছর আগে বলেছিলেন, আমি সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করিয়াছি এবং এই দেশকে ভালো করিয়া দেখিয়াছি। যাহা দেখিলাম তাহাতে আমার চক্ষে নিদ্রা নাই। কন্যাকুমারীর মন্দিরের পাদদেশে ভারতবর্ষের সর্বশেষ প্রস্তরখণ্ডের ওপর বসিয়া আমার মনে এক নতুন পরিকল্পনার উদয় হইল। আমরা লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী লোককে ধর্ম শিক্ষা দিয়ে বেড়াই, নিছক পাগলামি। দেশের ধনী ও অভিজাত বর্গ পুরোহিত ও নৃপতিরা দরিদ্রের জন্য কিছুই চিন্তা করেননি। তাহারা ইহাদের অজ্ঞতা ও দরিদ্রের ওপর প্রভুত্ব অধিপত্যের সৌধ গড়িয়াছেন। এই সব পদদলিত দরিদ্রের উদ্ধারের কথা কে চিন্তা করে? কয়েক হাজার গ্র্যাজুয়েট লইয়া একটি নেশন তৈরি হয় না। এই যে দেশের 90% লোকের অন্ন নাই, বস্ত্র নাই, শিক্ষা নাই, কে ইহা চিন্তা করে? অরবিন্দ নিস্তব্ধভাবে বসে তার দাদামশাইয়ের মুখ থেকে এই কথাগুলি শুনলেন। দেয়ালে টাঙানো ছবিটির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, আর ভাবতে লাগলেন মনে মনে, হ্যাঁ, বাংলার বহু জন্মের পুণ্য ফলই বটে। রাজনারায়ণ, জানিস প্রাচ্য পাশ্চাত্য এই দুই সভ্যতার তুলনামূলক বিচার এ যুগে বিবেকানন্দের মতন আর কেউই করেনি। তিনি প্রথম বুঝেছেন, আর আমাদের সবাইকে বুঝিয়েছেন যে জ্ঞানের সাধক, বিজ্ঞানের সাধক, শক্তির সাধক পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের ভাব ও আদর্শের আদান প্রদান ছাড়া এই দেশের উন্নতি অসম্ভব। অরবিন্দ, আচ্ছা দাদু, দেশের পক্ষে এখন কি দরকার, এই বিষয়ে স্বামী বিবেকানন্দ কিছু বলেছেন? রাজনারায়ণ, বলেছেন বৈকি, তার লেখা থেকেই একটু পড়ে শোনাই। চাই সে উদ্যম, সে স্বাধীনতা প্রিয়তা, সেই আত্মনির্ভরতা, সেই অটল ধৈর্য, সেই একতা বন্ধন, সেই উন্নতি তৃষা। চাই সর্বদা পশ্চাৎ দৃষ্টি কিঞ্চিত স্থগিত করিয়া অনন্ত সম্মুখ প্রসারিত দৃষ্টি। আর চাই আপাদমস্তক শিরায় শিরায় সঞ্চারকারী রজগুণ। আজ যেন আমরা এই প্রার্থনা করতে পারি, হে ওজস্বরূপ, আমাদিগকে ওজস্বী করো। হে বীর্যস্বরূপ, আমাদিগকে বীর্যবান করো। হে বলস্বরূপ, আমাদিগকে বলবান করো। এই বলে বৃদ্ধ নীরব হলেন। অরবিন্দ আবার তাকালেন ছবিটির দিকে। তার অন্তরে আগ্রহ জেগে ওঠে এই বীর সন্ন্যাসীকে
একটিবার দেখার জন্য ও তার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু তিনি তো এখন ভারতবর্ষের বাইরে। দাদামশাইয়ের কাছে তার বিষয় শুনে অরবিন্দ বুঝলেন, গেরুয়াধারী সাধারণ সন্ন্যাসী নন বিবেকানন্দ। ভারতের একজন শ্রেষ্ঠ সন্তান তিনি। তার মনে হতে লাগলো এক বিরাট ভবিষ্যতের দিকে ভারতবর্ষ ছুটে চলেছে। এর ৫ মাস পরেই ১৮৯৯ সালের সেপ্টেম্বর মাসে রাজনারায়ণের মৃত্যু হয়। বিবেকানন্দের সঙ্গেও অরবিন্দের ইহলোকে সাক্ষাৎ হয়নি। কারণ ১৯০২ সালে মাত্র ৩৯ বছর বয়সে তিনি মারা যান। বড়দায় বসে এই বিশ্বজয়ী সন্ন্যাসীর অকাল মৃত্যুর সংবাদ পেয়ে শোকে মুহ্যমান হয়েছিলেন। তখন থেকেই তিনি বিবেকানন্দের চিন্তা, আদর্শ ও কর্মকে তার অনুশীলনের বিষয় করে তুলেছিলেন। একটা ঘুমন্ত জাতিকে এক তরুণ সন্ন্যাসী কিভাবে মাত্র অল্প কয়েক বছরের মধ্যে জাগিয়ে মাতিয়ে দিয়ে গেলেন, এই কথা অরবিন্দ যতই চিন্তা করতে থাকেন, ততই যেন তার অন্তর শ্রদ্ধায় পূর্ণ হয়ে ওঠে। পঞ্চম অধ্যায় এখানেই শেষ হলো। আসব আগামী দিনে ষষ্ঠ অধ্যায় নিয়ে। আপনারা ভালো থাকবেন, আনন্দ থাকবেন। শ্রী অরবিন্দের বাণী, তার চেতনা, তার আদর্শ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা করে আজকের মতন পঞ্চম পর্ব এখানে শেষ করছি। ভগবতে ওং ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ। ওং ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ। ওং ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ।